এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। আওয়ামী লীগের রাস্তার কর্মী এই শব্দটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আজকে ঘুম থেকে উঠে দেখলাম এই ধারণাটা কোথা থেকে এসে এর সমাধান কি, এই নিয়ে এখানে আলোচনা করব। ফেসবুকে এখন অনেকেই প্রতিবাদ করছে কোনো এক নারী আওয়ামী লীগের সংগ্রামী কর্মীদের রাস্তার কর্মী বলে কটাক্ষ করেছে। স্বভাবতই সবারই অন্তরে আঘাত লেগেছে এবং সেই অনুযায়ী প্রতিবাদ হচ্ছে, এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমি প্রায় এই ঘটনা ঘটার আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করব বলে চিন্তা করেছিলাম, কিন্তু ঘটে যাওয়ার পর আলোচনাটা আর একটু প্রাসঙ্গিক হয়ে গেল। আওয়ামী লীগের রাস্তার কর্মী ধারণাটা আমরা পাই প্রথমত একজন প্রতিমন্ত্রীর কার্যক্রম থেকে। প্রতিমন্ত্রী দেখা গেছে যে বা আরো কিছু নেতা, বুঝে বা না বুঝে হোক, আমার মনে হয় এটা বুঝে তারা করেনি, দেখা গেছে যে তারা কোনো একটা ভালো জায়গায় কিছু তরুণ তরুণীকে নিয়ে প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রামে সজীব ওয়াজেদ জয়, কখনো পুতুল, কখনো ববি, তারা অংশগ্রহণ করছে। এবং সাধারণত ওই ছেলে মেয়েগুলা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বা এই শ্রেণীর বা এই 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 জাতের হবে আর কি। সেখানে আসলে সত্যিকার অর্থে গ্রামগঞ্জ থেকে কোনো ছেলে মেয়ে এসছে বলে আমাদের অন্তত মনে হয়নি। পরবর্তীতে ওই প্রতিমন্ত্রীর দুর্ভাগ্য হলো যে 2024-এ যখন জঙ্গি উত্থান হয় তখন দেখা গেল যে ওই ছেলে মেয়ে সবগুলা লালবদর। ওরা তখন শেখ হাসিনাকে গালি দিচ্ছে, ওরা তখন জয়কে গালি দিচ্ছে, ববিকে গালি দিচ্ছে, শেখ রেহানাকে গালি দিচ্ছে, এবং যাতে শেখ হাসিনার সরকার পড়ে যায় এরা নানান ধরনের অভিনয় করছে, কান্নাকাটি করছে, আমাকে মেরে ফেললো আমাকে মেরে ফেললো বলে রাস্তায় হাউমাউ করছে। এভাবে তারা আবার 24-এর জঙ্গি উত্থানও ঘটিয়ে ফেলেছে। এই জায়গায় আওয়ামী লীগ যথেষ্ট মনোনিবেশ তো করেনি, অনেক কিছুতেই করেনি। ফলে আওয়ামী লীগের রাস্তার কর্মী কথাটা বললে এখন যে নতুন করে যারা রাস্তায়, সত্যিকার অর্থে রাস্তায় বা ঘরে বসে অনলাইনে 2024-এর জঙ্গি উত্থানের বিরুদ্ধে কথা বলছে, যারা চায় শেখ হাসিনা রাজনৈতিক ক্ষমতা ফিরে পাক, রাষ্ট্রের ক্ষমতা ফিরে পাক, তাদের তো অন্তরে আঘাত লাগবেই। রাস্তার কর্মী কথাটা একেবারে যে খারাপ, অর্থাৎ এই ধরনের ঘটনা না ঘটলে সেটা হতো না, কারণ অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা কিন্তু নিজেকে রাস্তার কর্মী দাবি করেন, এবং কেউ কেউ সত্যিকার অর্থে রাস্তার কর্মী। যেমন আমরা বঙ্গবন্ধুর ক্ষেত্রে বলতে পারি, শেখ হাসিনার ক্ষেত্রে বলতে পারি, তারা কিন্তু একেবারে রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, হ্যাঁ, যে দুর্গম এলাকা পাড়ি দিয়ে, নদী পথে, বন্যার সময় নৌকায় করে চষে বেরিয়ে রাস্তার কর্মী হিসাবে কিন্তু একজন জাতির পিতা হয়েছেন, একজন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি প্রদান করেছেন। ফলে রাস্তার কর্মী বললেই যে আমাদের গায়ে আঘাত লাগবে তাও না, কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেছে যে একটা বিভেদ না, একটা শ্রেণী তৈরি হয়ে গেল যে রাস্তার কর্মী এবং দালানের কর্মী। রাস্তার কর্মী কে থাকলো? যে এখনো রাস্তায় সংগ্রাম করছে, যে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারেনি। আর দালানের কর্মী হয়ে গেল তাদেরই সতীর্থ যারা রাতারাতি দালানে ঢুকতে পেরেছে টাকা কামিয়ে। এই দালানে ঢোকাটা বন্ধ করা আওয়ামী লীগের জন্য ভবিষ্যতে একটা বড় কাজ হবে। অর্থাৎ দালানে যাতে
কাউকে দেখিয়ে বলতে না পারা, দেখো আমি দালানে আর তুমি রাস্তায়। এটার বড় কাজটা কি দেখেন, আওয়ামী লীগের যে জিনিসটা হয়েছে যে এক শ্রেণীর নেতা কর্মী যথেষ্ট অর্থকড়ির মালিক হয়েছে রাজনৈতিক সুযোগ গ্রহণ করে, আরেক শ্রেণী কিন্তু, এবং বিশাল শ্রেণী, একেবারে ক্ষুদ্র শ্রেণী যেটা সংখ্যায় হয়তো কয়েক হাজারের বেশি হবে না, তারা বিশাল অর্থবিত্তের মালিক হয়েছে, আর কোটি কোটি সমর্থক কিন্তু তারা এই সুযোগটার বাইরে রয়ে গেছে। অবশ্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সেটা তো আসলে জামাত শিবিরও বেশি পেয়েছে এই কর্মীগুলা থেকে, অর্থাৎ সারা বাংলাদেশই সেটার একটা সুবিধা পেয়েছে, সেই কথা আমি এখানে বলছি না। এখানে হলো যে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অনেক অর্থবিত্তের মালিক হয়ে যাওয়া। এটা যে শুধু ঢাকা শহর থেকে কেউ হয়েছে তা না, বা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা হয়েছে তা না। আমরা তো জানি যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানেরও এই ধরনের ঘটনা ঘটেছে, তারাও কিন্তু রাতারাতি রাস্তার কর্মী থেকে দালানের কর্মী হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই রাস্তার কর্মী থেকে এখন এই যে বিভাজনটা হলো, এইটা দূর করার ভবিষ্যতে রাস্তাটা কি? আমি মনে করি ভবিষ্যতে রাস্তাটা হলো যে সবার জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা, এবং সেটা বৈধ পথে। আপনি যদি অবৈধ পথে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করেন, এটা কিন্তু খুব মুষ্টি কয়েক মানুষ পাবে, গোটা সমাজ কিন্তু পাবে না। আজকে যারা আওয়ামী লীগের রাস্তার কর্মী বলছে, এদেরকে দুটো শিক্ষা আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া উচিত। একটা হলো যে আশ্বাস, এরা সকলেই কাজ পাবে, চাকরি পাবে, উনি ক্ষমতায় আসলে সবার মর্যাদাশীল জীবন হবে। আবার একই সাথে এটাও ক্লিয়ার করে দেওয়া যে আগের পথে আর কিন্তু চলবে না, অর্থাৎ একজন অনেক ধনী হয়ে যাবে, তার অনেক সতীর্থ দরিদ্র রয়ে যাবে, এই সিস্টেমটা কোনো না কোনো জায়গায় ভেঙে দিতে হবে। এইটা ভেঙে দিলে কিন্তু দুঃখিত, এইটা ভেঙে দিলে কিন্তু এই যে রাস্তার কর্মী এবং দালানের কর্মী, এই শ্রেণী ভাগটা কিন্তু থাকবে না। মূলত এটা কিন্তু অর্থনৈতিক একটা শ্রেণী বিভাগ। এটা কিন্তু আবার সাংস্কৃতিক বা আপনার শিক্ষাগত শ্রেণী বিভাগ না। সাংস্কৃতিক শ্রেণী বিভাগে দেখা গেছে যে রাস্তার কর্মীরাই অনেক বেশি আলোকিত। এই রাস্তার কর্মীরা কিন্তু এখন ফেসবুকে অন্তত যেটা লেখে, অন্তত আমি যেটা জাজ করি, দেখি আর কি, দেখা যাচ্ছে যে এরা কিন্তু অনেক ভালো লেখে, অনেক ভালো বলে, অনেক ভালো অর্গানাইজ করে তথাকথিত যারা অলরেডি দালানে ঢুকে গেছেন তাদের কাছ থেকে। তারা কিছু লিখলে সেটা মোটেও কিন্তু আকর্ষণীয় হয় না, এবং তারা বললে সেটাও আকর্ষণীয় হচ্ছে না। এখন কিন্তু রাস্তার কর্মীদের কিন্তু জয় জয়কার। সংক্ষেপে যেটা বলতে চাই, আজকে যারা রাস্তার কর্মী হিসাবে কটাক্ষ প্রাপ্ত হচ্ছেন, তাদের কাজ হলো ভবিষ্যতে আপনি নিজেই যেন আবার দালানের কর্মী না হয়ে যান, আপনি যেন রাস্তার কর্মী হিসাবে থাকতে পারেন, এবং আপনার ভাই বোন যারা সতীর্থ এখন একসাথে সংগ্রাম করছেন, সবাই যেন একই শ্রেণীতে থাকতে পারেন। হ্যাঁ, তারপরও যোগ্যতা অনুযায়ী কারো একটু অর্থনৈতিক উন্নতি বেশি হবে, কারো একটি অর্থনৈতিক উন্নতি কম হবে, কিন্তু আমি তো মিনিমাম দেখি যে বাংলাদেশের অন্তত আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে যারা আওয়ামী লীগকে শাসন করবে, মানে আওয়ামী লীগের কর্মী হিসাবে যারা যুক্ত থাকবেন, তাদের একটা মিনিমাম চাকরি হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, এবং প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন টেতন বাড়ানো উচিত। সেই সূত্রে যাচ্ছি না। আমরা যদি এইভাবে চিন্তা করি, এবং সরকারি কর্মচারী হয়ে বা রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রী হয়ে কেউ যদি আগের মতো হাজার কোটি টাকার মালিক হওয়ার পথ যদি রুদ্ধ হয়, তাহলে কিন্তু রাস্তার কর্মী ধারণাটা অনেকাংশে চলে যাবে। সাধারণত দালানের কর্মী হয়ে গেলে কিন্তু আর শিক্ষা দীক্ষা গ্রহণ করার তেমন সুযোগ থাকে না। তখন শুধু অর্থ কামানো বা অলরেডি কামাই করা হয়েছে সেই অর্থের মানে সেই অর্থের বিনিয়োগ কিংবা সেই অর্থের প্রতিরক্ষা, সেটার সুষ্ঠু ব্যবস্থাপনা, এগুলোতে কিন্তু একটা মানুষের জীবন চলে যায়।
বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেখছেন কিনা জানি না যে রাস্তার কর্মীরাই কিন্তু ওনার জন্য কাজ করছে, কিন্তু সংযোগ স্থাপনের জন্য এখনো কিন্তু দলের উপরের শ্রেণীর লোকজন হয়তো রয়ে গেছে। যদিও আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেছি যে উনি সরাসরি কিন্তু রাস্তার কর্মীদের সাথে কথা বলছেন, কিন্তু সেখানেও কোনো মধ্যস্বত্বভোগী আছে কিনা, সব কর্মী সমানভাবে অংশগ্রহণ করেছেন এটা বোধ করছেন কিনা, সেই জায়গায় আসলে নজর দেওয়া উচিত। প্রথম কথা হলো যে যদি 5 কোটি 10 কোটি মানুষ শেখ হাসিনা সমর্থক হয়, সবার সাথে তো শেখ হাসিনা জনে জনে কথা বলতে পারবেন না, কিন্তু কথা বলার ক্ষেত্রে যদি প্রতিনিধিত্বমূলকের একটা ব্যবস্থা থাকে, যে যেই গ্রামের ছেলেটা কথা বলছে সেই গ্রামের ছেলেটার প্রতি যদি ওই গ্রামের বাকি আওয়ামী লীগ কর্মী যেই শিশু কিশোররা আছে, কিশোর তরুণরা আছে, তারা যদি মনে করে যে ওই অমুক কথা বললে আমি খুশি বা আমাদের মধ্যে সেই কথা বলার যোগ্য, এইরকম যদি হয়, তাহলে কিন্তু এই ধরনের রাস্তার কর্মী এই যে ইস্যু আসলে মূলত সেটা তৈরি হবে না। তো এইটাও কিন্তু একটা গণতান্ত্রিক পথ, অর্থাৎ উপর থেকে চুজ না করে কর্মীদের যদি চুজ করতে দেয়া হয় যে কে রাস্তা মানে কে কার প্রতিনিধিত্ব করবে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ গণতান্ত্রিক পথটা আসলে খুলে দেওয়া উচিত। এখন না, এখন তো আসলে একটা কঠিন সময় যাচ্ছে ভবিষ্যতে। এবং আরেকটা জিনিস খুব প্রয়োজন, যেটা হলো যে মুক্তিযুদ্ধের যে চেতনা বলুন, যেটাই বলুন, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে বাংলাদেশ, সেইটা কোনোভাবে যদি ডাইলিউটেড হয় কোনো জ্ঞানী দ্বারা, কোনো গুণী দ্বারা, কোনো কর্মী দ্বারা, তাদেরকে বাতিল করা এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সেইখানে যে ইন্টেলেকচুয়াল পথটা গ্রহণ করা দরকার, সেই পথের বিচ্যুতি কিন্তু মেনে নিলে আওয়ামী লীগের ভবিষ্যৎও নাই, অতীতও কিন্তু আওয়ামী লীগ কিছু ভুলের কারণে শেষ করে দিয়েছে। ফলে অতীত এবং ভবিষ্যৎ দুটোই কিন্তু আওয়ামী লীগের ডিপেন্ড করছে যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বাংলাদেশ, যেটা এক কথায় যদি আমি বলি, এক কথায় বা এক বাক্যে, সেটা হলো যে একটা আধুনিক, অসাম্প্রদায়িক, সমৃদ্ধিশালী, গণতান্ত্রিক বাংলাদেশ। একেবারে সোজা কথা, এই যে একটা বাক্য বললাম, সেটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল, ৭২-এর সংবিধানে ছিল। এই পথের বাইরে যত ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চা, কবিতা চর্চা, উপন্যাস চর্চা, নাটক চর্চা, গান চর্চা, ফিলোসফিক্যাল চর্চা, যত কিছু আসবে সেগুলো আওয়ামী লীগ আপাতত সেইখানে আওয়ামী লীগের এক ধরনের পক্ষপাতিত্ব দেখানোর দরকার, এবং তার সকল কর্মীকে, রাস্তার কর্মী এবং দালানের কর্মী, যারা মধ্যস্বত্বভোগী কিংবা যারা মধ্যস্বত্বভোগের সুযোগ পান না, সবাইকে এই পথটা বেছে নেওয়া এবং এইটা কঠোরভাবে ঠিক করে দেওয়া কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু এই দায়িত্বে তিনি কিছু করেছেন এখন পর্যন্ত আমরা কিন্তু এটা কিন্তু দেখিনি। 2024-এ আওয়ামী লীগের পতনের মূল কারণ কিন্তু দুর্নীতিও না, যদিও এগুলো নিয়ে অনেক কথা বলেছি। মূল কারণ কিন্তু এই যেগুলা জঙ্গিরা দেখিয়েছে, সাইবার সন্ত্রাসীরা দেখিয়েছে, যে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেয়া, বরঞ্চ সবচেয়ে বেশি কার্যকর অস্ত্র ছিল ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেয়া। এইখান থেকে আওয়ামী লীগ উদ্ধার পেতে পারে, আমি যে রাস্তাটা বললাম, সেটা যে আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা ইন্টেলেকচুয়াল পথ আছে, সেই পথে সবাইকে সন্নিবিষ্ট করা, সেই পথটা মানবতাবাদী, সেই পথটা বহুত্ববাদী, এবং সেই পথে যদি থাকা যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এরকম একটা ভালো আদর্শ তো নাই, আসলে আমার দৃষ্টিতে নাই। সেই তর্ক আজকে যাচ্ছি না, আমি রাস্তার কর্মীদের কথাই বলছি যে রাস্তার কর্মী সমস্যাটা অনেক ব্যাপক আওয়ামী লীগে, এটা সব দলেই, এটা শুধু জামাতে নাই, বিএনপিতেও কিন্তু এই সমস্যা আছে। বিএনপি যেই অভিযোগটা করে, আওয়ামী লীগও সেই অভিযোগটা করে যে ক্ষমতায় আসলে দল এক ধরনের সুবিধাভোগী শ্রেণী দাঁড়িয়ে যায়, বিভিন্ন দালান থেকে এসে অথবা দালানে দ্রুত ওঠে, রাস্তার কর্মীর মতো অবহেলিত থেকেই যায়। এটা সমাধানের পথ আমি হয়তো একটু বলেছি, বাট ভবিষ্যতে আমাদেরকে অনেক বলতে হবে, এবং আমি অন্য জায়গায় একটা বুদ্ধিবৃত্তিক যে মুক্তিযুদ্ধের চেতনার পথে কিভাবে থাকা যায় সেই নিয়ে একটা বক্তব্য রাখবো। শেষ করার আগে এটা বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাম্প্রতিক বোধহয় কিছু নেতা আমি এটা ভালো করে ফলো করতে পারিনি, আমার সময় হয়নি, নেতা ইত্যাদি দেখা করেছেন।
এই দেখা করার থেকে কিন্তু বোধহয় সর্বশেষ ইস্যুটা এসেছে যে রাস্তার কর্মী। এখন প্রধানমন্ত্রী কারোর সাথে দেখা করতে পারেন, শেখ হাসিনা, কিন্তু এগুলো গোপনে হওয়া উচিত। আর যাদেরকে উনি দেখা দেন তারা যদি নিজেরাই এইটাকে সারিন্দা হিসাবে বাজায় যে দেখো নেত্রীর সাথে আমার সংযোগ আছে, সেটাও তার খেয়াল করা উচিত। আরেকটা জায়গায় বোধহয় তৈরি হয়েছে যে আওয়ামী লীগ কাউকে কাউকে পয়সা দেয়। এই পয়সা দেওয়া না দেওয়া নিয়েও কিন্তু অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। পয়সা দিয়ে ভালো কথা, তাহলে কর্মীরা বা এগুলো 10 কান হয় কি করে? এই জায়গাগুলো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভেবে দেখতে হবে, কারণ তার দল এখন একটা বড় ধরনের সংকটকাল পালন করছে এবং কোনো ধরনের বিচ্যুতি, কোনো ধরনের ভুল ভ্রান্তি কিন্তু ক্ষতিটাকে বহুগুণ বাড়িয়ে দিবে। ফলে রাস্তার কর্মী এই ধারণাটা যেমন ডিল করা উচিত, একই সাথে একেবারে সবাইকে বুঝতে হবে যারা নিজেদেরকে দালানের কর্মী মনে করছেন যে এই মুহূর্তে দালানের কর্মীর কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কিছুই করতে পারছে না, যা করার তা কিন্তু রাস্তার কর্মীরাই করছে। ফলে ভবিষ্যতে এই রাস্তার কর্মীরা যাতে সবচেয়ে ডিগনিফাইড নাগরিক হিসেবে বাংলাদেশে স্থান পান, আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। অবশ্য কিছু কিছু ইন্টেলেকচুয়াল আমার এই কথাগুলা তারা অন্যরকম ফ্রেজিং করেন যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে শক্তি নাই, কিন্তু আসলে সহজ মানে বোধগম্য করতে হলে এই ফ্রেজিংটা খুবই প্রয়োজন। তারা আবার যেভাবে বলে এইভাবে অনেকে বোঝে না কথাবার্তা। আপনি যদি সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপন না করতে পারেন, তাহলে তো আপনার কথাবার্তা জ্ঞান আলোচনা দিয়ে সেটা কি হবে? সেটা তো আবার ওই যে দালানের কর্মী রাস্তার কর্মী এইভাবে পৃথক হয়েই থাকবে। যাক, বহু আলোচনা করা যায়, মূল কথা হলো যে রাস্তার কর্মী এখন বর্তমানে আওয়ামী লীগের সবচেয়ে মূল্যবান কর্মী। তাদেরকে অবহেলা করলে, তারা ইন্টিগ্রেটেড না এমন বোধ দিলে এটা শেখ হাসিনার জন্য কিন্তু ভালো হচ্ছে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমার মনে হয় সহনশীলতা খুব প্রয়োজন এবং রাস্তার কর্মীদের ধৈর্য ধারণ করতে বলবো। এবং যারা এই ধরনের বিভেদ সৃষ্টি করে অবশ্যই তাদেরকে যথেষ্ট পরিমাণে তাদেরকে যথেষ্ট পরিমাণে কঠোরভাবে স্তব্ধ করে দিতে হবে। আমার কিছু চাওয়ার নেই, আমি বাংলার মানুষের সেবা করতে এসেছি। মা বাবা ভাই সব হারিয়ে, সব হারাবার বেদনাকে সম্বল করে আমি বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে এসেছি। আমার সংগ্রাম সেই দিন সফল হবে বাংলার দুঃখী মানুষের মুখে যেদিন হাসি ফুটবে, বাংলার ঘরে ঘরে কোনো হাহাকার থাকবে না, বাংলার আকাশ বাতাস ক্ষুধার্ত নরনারীর হাহাকারে ভারী হবে না, বাংলার মানুষ ক্ষুধার অন্ন পাবে, বস্ত্র পাবে, বাসস্থান পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। সেই দিন আমার সংগ্রাম সার্থক হবে, সেই দিন জাতির পিতার আত্মা শান্তি পাবে। এখনো ষড়যন্ত্র আছে, এখনো হুমকি দেওয়া হয় আরেকটি 15ই আগস্ট ঘটানো হবে, এখনো হুমকি দেওয়া হয় যে আমার পিতার লাশ পাওয়া গিয়েছিল, আমার লাশ নাকি খুঁজে পাওয়া যাবে না। যারা আমাকে হুমকি দেয় তাদেরকে আমি একটি কথাই বলবো, 17ই মে বাংলার মাটিতে পা দিয়েছিলাম, জীবনের পরোয়া আমি করি নাই, কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য আমি আসি নাই।